আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, মানে শেষ মাস এবং 29 তারিখ। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলবো, এটি আজকে ঠিক সকালবেলারই একটি ঘটনা, একটি এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ। এটি হচ্ছে সেই ব্যাংকক থেকে জেজু এয়ারলাইন্স, এটি কোরিয়ার একটি এয়ারলাইন্স, সাউথ কোরিয়ার। তো জেজু এয়ারলাইন্সটি ব্যাংকক থেকে উড্ডয়ন করে সেই সাউথ কোরিয়ান যেই এয়ারপোর্ট, মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাউথ কোরিয়াতে, সেখানে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে রানওয়ের সামনে যেই প্রাচীর ছিল বা ওয়াল ছিল, সেই ওয়ালে লেগে গিয়েছে এবং সেখানে পুরো এয়ারক্রাফটটা ধ্বংস হয়ে যায়। এই এয়ারক্রাফটে প্রায় 181 জনের মতো যাত্রী ছিল। তার ভিতরে প্রায় এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই মারা গেছে, প্রায় 179 জনের মতো মারা গেছে। 2 জনকে আসলে জীবিত উদ্ধার করা গিয়েছে। তো ভিডিওতে আমরা যেটা দেখি যে আমরা পুরো এয়ারক্রাফটটাই আসলে আগুন ধরে যায় এবং রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়। তো এই এয়ারক্রাফটের ক্র্যাশ হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ অলরেডি বিভিন্ন নিউজ পত্রিকায় এসেছে। তার ভিতরে প্রথম কারণ বলছে যে পাখির কারণে আঘাত প্রাপ্ত হইতে পারে বিমানের যে ল্যান্ডিং গিয়ার, সেটি বা বার্ড স্ট্রাইক আসলে। তো যেহেতু বিমান অবতরণের আগে বার্ড স্ট্রাইকের ব্যাপারে আসলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ পাইলটদেরকে সতর্ক করেছিল বার্ড স্ট্রাইকের ব্যাপারে। এছাড়া আরেকটি কারণ বলা হচ্ছে যে ব্যাড ওয়েদারের কারণে, যদিও আমরা ভিডিওতে দেখি যে খুব বেশি ব্যাড ওয়েদার ছিল না, তারপর রানওয়ে হয়তো স্লিপারি থাকার কারণে এটি স্কিড হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি কারণ উল্লেখ করা হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি হয়তো থাকতে পারে, যে কারণে ল্যান্ডিং গিয়ার আসলে ডিপ্লয় হয়নি, সেই কারণে বিমানটি ল্যান্ডিং গিয়ার ছাড়াই বেলি ল্যান্ডিং করেছে। তো এরকম কিছু মতবাদ অলরেডি বিভিন্ন নিউজ পত্রিকায় বা বিভিন্ন জায়গায় কিন্তু ধারণা করা হচ্ছে যে এইসব কারণে এই এয়ারক্রাফটটি ক্র্যাশ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আমার পার্সপেক্টিভে, মানে একজন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভে আপনাদেরকে এই ক্র্যাশটি নিয়ে আমার কিছু ধারণা আপনাদেরকে শেয়ার করব এবং কিছু সম্ভাব্য কারণ আমরা বের করার চেষ্টা করব। এই পর্যন্ত যতগুলো এভিডেন্স বা ভিডিও আমরা পেয়েছি, যেগুলো দেখে ওভারঅল আমি একটা সামারি করার চেষ্টা করব এই পুরো অ্যাক্সিডেন্টের ব্যাপারে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমি এই জেজু এয়ারলাইন্স সম্পর্কে কিছু বলে নিই। জেজু এয়ারলাইন্স আসলে দক্ষিণ কোরিয়ার খুবই বাজেট এয়ারলাইন্স হিসেবে পরিচিত। তারা 2005 সালে অপারেশন শুরু করে। তারা এশিয়ার বিভিন্ন রুটগুলোতে অপারেশন পরিচালনা করে। সর্বমূল্যে আসলে অপারেশন পরিচালনা করার ক্ষেত্রে তাদের অনেক বেশি কদর আছে। এই ফ্লাইটটি ছিল বোয়িং 737-800 একটি এয়ারক্রাফটের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি থাইল্যান্ডের, সেটি থেকে সিওলের যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটিতে আসবে বা কোরিয়াতে নামবে। এরকম 4-5 ঘন্টার একটি ফ্লাইট ছিল। তো এই যে এয়ারক্রাফটটি ছিল, এই এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার ছিল HL8808। স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য কিন্তু বোয়িং এর এই ন্যারো বডি 737-800 এয়ারক্রাফটগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সরা ইউজ করে থাকে। তো আজকের যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিওলে যাওয়ার পরে এয়ারপোর্টে ল্যান্ড করার সময় কিন্তু এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়। তো এই রানওয়ে থেকে ছিটকে পড়ে যাওয়ার ব্যাপারে আমরা কয়েকটা প্রবলেম এবং ফ্যাক্ট প্রথমে আইডেন্টিফিকেশন করব, যে আসলে কি কি এভিডেন্স আসলে আমরা পাই। তো লেটস স্টার্ট দ্য ইনভেস্টিগেশন। আমরা প্রথমে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ভিডিওটি আমরা দেখি, যে সেই ভিডিওতে আসলে কি কি দেখা যায়। তো এখানে ইন্টারনেটে একটি ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে এয়ারক্রাফটের ইঞ্জিন 2-তে বার্ড স্ট্রাইক বা একটা ইঞ্জিনের কিছু প্রবেশ করেছে। হতে পারে এটা বার্ড অথবা কোনো ড্রোন হতে পারে। সেটি প্রবেশ করার কারণে কিন্তু লেফট ইঞ্জিন ফেইল বোঝাচ্ছে। আমরা আরেকটু স্লো মোশনে দেখতে পাচ্ছেন পেছনে ইঞ্জিন কিন্তু কিছু একটা প্রবেশ করেছে। এবং আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি বেলি ল্যান্ডিং করছে এবং ল্যান্ডিং করার সময় তার সামনের দিকের যে নোজ ল্যান্ডিং গিয়ার সেটি কিন্তু বন্ধ করা, পেছনের দুইটা ল্যান্ডিং গিয়ার কিন্তু নাই বা ভেতরের দিকে ঢুকানো। তার বুঝতে পারছেন যে দুইটা ল্যান্ডিং গিয়ারই ডিপ্লয় করা হয়নি এবং প্লেনটা বেলি ল্যান্ডিং করতেছে। এবং বেলি ল্যান্ডিং করা অবস্থায় কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, ইঞ্জিন 2-তে যেটা বার্ড স্ট্রাইক হয়েছে বলে আমরা গত ভিডিওতে দেখলাম, এখানে কিন্তু থার্ড রিভার্সটাও কিন্তু খুলে গিয়েছে। তো ভিডিওতে আমরা প্রথমে যেটা দেখতে পাই যে এয়ারক্রাফটটি যখন ল্যান্ডিং করতে থাকে, ল্যান্ডিং এর সময় তার কিন্তু কোনো ল্যান্ডিং গিয়ার ওপেন করা নাই।
আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ল্যান্ডিং গিয়ার, মেইন ল্যান্ডিং গিয়ার, নোজ ল্যান্ডিং গিয়ার, দুইটার একটাও কিন্তু ওপেন করা নাই। সে কিন্তু বেলি ল্যান্ডিং করতেছে এবং বেলি ল্যান্ডিং করার পরে এটি হচ্ছে আমরা প্রবলেম 1 যেটা আইডেন্টিফিকেশন করলাম। তো এরপরে আমরা আরেকটা ফ্যাক্ট দেখতে পাই, যখন এয়ারক্রাফটটির বেলি গ্রাউন্ডের সাথে লেগে যায় তখন কিন্তু আমরা দেখতে পাই যে এয়ারক্রাফটের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের থার্স্ট রিভার্সার কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তার মানে থার্স্ট রিভার্সার দিয়ে পাইলটরা হয়তো এয়ারক্রাফটের গতি কমানোর চেষ্টা করতেছিল, পরবর্তীতে সে কিন্তু গতি ওভাবে কমাতে পারেনি, ওভার স্পিড হয়ে রানওয়ে পার হয়ে সামনে চলে যায় এবং সামনে যে ওয়াল ছিল ওয়ালের সাথে একেবারে সংঘর্ষ লেগে পুরো এয়ারক্রাফট আসলে দুমড়ে মুচড়ে যায়। তো দ্বিতীয় প্রবলেম আমরা বুঝতে পারলাম যে রানওয়েতে নামার সময় এয়ারক্রাফট যে গতিতে থাকার কথা তার থেকে আরো বেশি গতিতে ছিল এবং সেই গতি সে কমাতে পারেনি। না কমাতে পারার কারণে সে কিন্তু এয়ারক্রাফটটা সামনে থেকে চলে যায়, সামনের দিকে রানওয়ে পার হয়ে সামনের দিকে চলে যায়। এবং এরপরে আমরা আরো যদি কিছু ইনভেস্টিগেট করি, যেই ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট গুলো আছে বা যারা ফ্লাইট ট্র্যাক করে ওগুলোর ফ্লাইট ট্র্যাকিং রিপোর্ট অনুযায়ী যেটা আমরা দেখতে পাই যে এই ফ্লাইটটি শেষের দিকে যখন নামতে ছিল, প্রায় 500 ফিট উপরে যখন ছিল, তখন থেকে এটার এডিএসবি সিগন্যাল কিন্তু আর পাওয়া যায়নি। তো এডিএসবি সিগন্যালকে আমি ছোট করে বলে দিই, এডিএসবি হচ্ছে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভুলেন্স ব্রডকাস্ট বলা হয়। মানে এই এয়ারক্রাফটের একটা এডিএসবি থাকে, ডিভাইস থাকে, যেটা থেকে সিগন্যাল কন্টিনিউয়াসলি প্রেরণ করতে থাকে, আর গ্রাউন্ডে এটিসির কাছে রিসিভার থাকে, সে সিগন্যালটা কালেক্ট করতে পারে অথবা এই সিগন্যালটা অন্য কোনো এয়ারক্রাফটও রিসিভ করতে পারে। তো তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এয়ারক্রাফট কত উচ্চতায় আছে, এয়ারক্রাফট কোন স্পিডে যাচ্ছে, এটা জিপিএস লোকেশন সহ সবকিছু কিন্তু আমরা ওই ডিভাইসের মাধ্যমে জানতে পারি। তো এই সিগন্যালটা প্রেরণ করবে হচ্ছে এই এডিএসবি যে ডিভাইসটা। তো এডিএসবি দুই ধরনের, এডিএসবির একটা আউট থাকে মানে যে সিগন্যাল প্রেরণ করবে ডিভাইসটা, আর আরেকটা হচ্ছে এডিএসবি ইন, যে ডিভাইসটা আসলে এডিএসবি সিগন্যালটাকে রিসিভ করবে। তো এই দুইটা পার্ট আসলে এডিএসবি কাজ করে থাকে। তো প্রত্যেকটি এয়ারক্রাফটে এরকম এডিএসবি সেন্সর থাকে, যেসব এয়ারক্রাফটে থাকে। তো ওইসব এয়ারক্রাফটে কিন্তু আমরা রিয়েল টাইম জিপিএস লোকেশন, অ্যালটিটিউড, স্পিড, এইসব ইনফরমেশনগুলো আমরা পাবো। আর এডিএসবি সেই এয়ারক্রাফটের ওই জিপিএস টিপিএস এগুলোর সাথে কানেক্টেড হয়ে ইনফরমেশনগুলো আমাদেরকে সেন্ড করে। তো এটা কিন্তু কন্টিনিউয়াসলি সেন্ড করতে থাকে। এই জন্য কিন্তু যখন কোনো এয়ারক্রাফট আকাশে উঠে আমরা কিন্তু এই ট্র্যাকিং যে অ্যাপসগুলো আছে অথবা এটিসি, তারা কিন্তু বুঝতে পারে যে এয়ারক্রাফটটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কোন স্পিডে যাচ্ছে। এটা হচ্ছে সেই এডিএসবির মাধ্যমে পাওয়া যায়। তো এই এডিএসবির মাধ্যমে ফ্লাইট ট্র্যাকিং, যেই ফ্লাইট রাডার 24 যারা, তারা দেখাচ্ছিল যে ট্র্যাক করতেছিল এবং শেষ 500 ফিট পর্যন্ত তারা ট্র্যাক করতে পেরেছে। এরপরে যখন নিচে নামতেছিল, এর পরে আর তারা কোনো এডিএসবি সিগন্যাল পায়নি। তার মানে আমরা বুঝতে পারছি যে প্লেনটি যখন নামতে ছিল, নামার 500 ফিট পর্যন্ত এটার এডিএসবি সিস্টেম অ্যাক্টিভেটেড ছিল বা ভালো ছিল। হয়তো 500 ফিট পরে এই এডিএসবি সিস্টেম ফেইলিওর হয়েছে। তো এডিএসবি সিস্টেম ফেইলিওর মানে বুঝাচ্ছি আমরা হয়তো তার কোনো ইলেকট্রিক্যাল ফেইলিওর হয়েছে, যেটার কারণে হচ্ছে সেই এডিএসবি সিগন্যাল আর প্রেরণ করতে পারে না। তো এটি একটি প্রবলেম, যেটা হচ্ছে 500 ফিট পরে কিন্তু আর এডিএসবি সিগন্যাল আমরা পাইনি। তো এটি আমি আরেকটি ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার্ডস যেটা, সেটাতেও আমি চেক করেছি, সেখানেও সেম দেখেছি যে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকাকালীন বা যখন এয়ারক্রাফট ল্যান্ডিং করবে তার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে এরকমই 500 থেকে 1000 ফিট মুহূর্তে কিন্তু আর এডিএসবি সিগন্যাল পাওয়া যায়নি। তার মানে আমরা কনফার্ম ধরে নিতে পারতেছি যে যে এডিএসবি ডিভাইসটা ছিল সেটা ফেইলিওর হয়েছে ল্যান্ডিং করার পূর্বেই। নর্মালি যখন কোনো ল্যান্ডিং গিয়ারে প্রবলেম থাকে, ল্যান্ডিং গিয়ার যদি না খুলে, তখন কিন্তু এটিসির সাথে পাইলটরা কমিউনিকেট করে। তখন হচ্ছে কমিউনিকেট করার পরে তারা কিন্তু নানা ধরনের দিক নির্দেশনা দেয় এবং এয়ারপোর্টের জরুরি ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু এই টাইমটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এয়ারপোর্টে এরকম কোনো ব্যবস্থাই ছিল না, বা তারা সেই টাইমটিও পায়নি এবং কীভাবে বেলি ল্যান্ডিং করবে ওভারঅল যে দিক নির্দেশনা সেটার টাইমটা খুব কম পেয়েছিল। তার মানে এটা হয়তো সাডেন কোনো একটা ডিফেক্টের কারণে, প্রবলেমের কারণে হয়েছে, যেটা পূর্ববর্তীতে পাইলটরা হয়তো বুঝতে পারেনি। তো এখন আমরা চলে আসি সেই ল্যান্ডিং গিয়ারের মেকানিক্যাল ফেইলিওর, যেটা আমরা দেখেছি যে ল্যান্ডিং গিয়ার খুলেনি। তো ল্যান্ডিং গিয়ার আসলে যেই খুলবে, এটা আসলে একটা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। হাইড্রোলিকের যদি সেই পাইপলাইন ছিদ্র হয়ে যায় অথবা হাইড্রোলিক লিকেজ হয় অথবা প্রেশার কমে যায়, তখন কিন্তু এই সিস্টেমটা কাজ করবে না। এছাড়া ইলেকট্রিক ফেইলিওরও হলেও কিন্তু এই হাইড্রোলিক সিস্টেম কাজ করতে পারবে না, কারণ হাইড্রোলিক সিস্টেমের ভেতরে কিছু মোটরসও থাকে বা ইলেকট্রিক সিগন্যালও প্রেরণ করা। তো এগুলোর কারণে কিন্তু ওই সিস্টেম ইলেকট্রিক ফেইলিওর কারণে কিন্তু হাইড্রোলিক সিস্টেম কাজ না করতে পারে। এছাড়া এখনকার যুগে, বিশেষ করে এখন এই মডার্ন যেই এয়ারক্রাফটগুলো আছে, যেমন বোয়িং 737-800, এই এয়ারক্রাফটগুলোতে কিন্তু এই হাইড্রোলিক সিস্টেমের কিছু সেন্সরস থাকে। তো সফটওয়্যার সেন্সর একটা ব্যাপার থাকে। তো এই সিস্টেমের সেন্সর সফটওয়্যার এগুলো যদি ফেইলিওর হয় বা কোনো বাগ থাকে বা কোনো ধরনের প্রবলেম তৈরি হয়, তখনও কিন্তু এই হাইড্রোলিক সিস্টেম কাজ করবে না। তো
তো হাইড্রোলিক সিস্টেম হয়তো তার মেকানিক্যাল ফেলিওর হতে পারে, অথবা ইলেকট্রিক্যাল ফেলিওর হতে পারে, অথবা সফটওয়্যারগত কোনো প্রবলেম কারণ, অথবা সেন্সরগত কোনো ফেলিওর হতে পারে। এছাড়া আরো বিভিন্ন কারণে হাইড্রোলিক সিস্টেম ফেল হতে পারে। এছাড়া হাইড্রোলিকের কিন্তু অল্টারনেট ব্যবস্থাও থাকে। যদি প্রথম সিস্টেম ফেলিওর হয়, সেকেন্ড সিস্টেম ইউজ করবে, সেকেন্ড সিস্টেম ফেলিওর হয় তারপর আরেকটা সিস্টেম, এরকম বিভিন্ন স্টেপ বাই স্টেপ ফেল সেফ প্রসিডিওর থাকে আর কি। তো যেহেতু কোনোভাবেই আসলে হাইড্রোলিক এর এই যে অ্যাকচুয়েট এটি বা এয়ারক্রাফটের যেই ল্যান্ডিং গিয়ারটি সেটি নামানো যায়নি, তার মানে আমরা বুঝতে পারছি যে তার এই ল্যান্ডিং গিয়ার রিলেটেড কোনো একটা প্রবলেম হয়েছে। তো বিমান নামানোর পরে আমরা যখন দেখতে পাই যে যে বিমানের ইঞ্জিনের যেই থ্রাস্ট রিভার্সার সেটাও কিন্তু হাইড্রোলিক দিয়েই কাজ করে। তার মানে তারা যেহেতু পাইলটরা এই থ্রাস্ট রিভার্সার ইউজ করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই ব্রেকিং করার জন্য যে ফ্ল্যাপ স্ল্যাটস গুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভেটেড করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বিমানের হাইড্রোলিকের সম্পূর্ণ ফেল হয়নি, অন্যান্য হাইড্রোলিক সিস্টেম ঠিকই ছিল। যেহেতু তারা থ্রাস্ট রিভার্সার ইউজ করতেছে স্পিড কমানোর জন্য, যেটা দিয়ে বিমানের থ্রাস্টটাকে রিভার্স করে দেয় এবং স্পিড কমাতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা ভিডিওতে লক্ষ্য করলাম যে সেখানে কিন্তু তারা সেটা ইউজ করেছে। তার মানে তারা সর্বাত্মক চেষ্টা করেছে বিমানের স্পিডটা কমানো। কিন্তু যেহেতু মেকানিক্যাল ফেলিওর হয়েছে, ল্যান্ডিং গিয়ার তারা ডাউন করতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু বিমান যখন রানওয়ের সাথে সংঘর্ষ বাজে তখন কিন্তু এই পেছনে আগুন ধরে যায়, এবং ওভার স্পিডের কারণে বা স্পিড না কমাতে পারার কারণে বিমান কিন্তু রানওয়ে পার হয়ে সে সামনের দিকে যে ওয়াল আছে সেখানে কিন্তু লেগে যায়। তো এখান থেকে ওভারঅল যদি আমরা সামারি করি, যদি এখনো ব্ল্যাক বক্সের কোনো রিপোর্ট পাওয়া যায়নি, তো তারপরেও আমরা যদি আমাদের এই পুরো ডিসকাশনটাকে সামারি করি, এই সম্ভাব্য কারণগুলো আমরা যদি বলি, যেটা স্বাভাবিকভাবে ধরা হচ্ছে যে এই বার্ড স্ট্রাইকের কারণে প্লেনের ল্যান্ডিং গিয়ার খুলেনি, এটি আমাদের কাছে সর্বাধিক যুক্তিযুক্তপূর্ণ কারণ মনে হচ্ছে। কারণ বার্ড স্ট্রাইক যখন করবে, বিশেষ করে 777-এর যে ল্যান্ডিং গিয়ার, বেলি ল্যান্ডিং গিয়ার, সেটিতে কিন্তু হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারটা ওপেন থাকে, মানে ওই যেই হোসটা বা হাউজিংটা থাকে সেটা কিন্তু ওপেন। তো কোনো বার্ডস যদি সেখানে লেগে যায়, বিমান যখন ল্যান্ডিং করতে যায় তখন যদি সেই হাউজিংটাতে কোনো আটকে যায় কোনো পাখি, তখন কিন্তু ওই পুরো ল্যান্ডিং গিয়ার কিন্তু মালফাংশন হয়ে যেতে পারে, বা পুরো সিস্টেমটা কিন্তু আটকে যেতে পারে, তখন কিন্তু ল্যান্ডিং গিয়ার নামবে না। আর হয়তো কোনো এভিওনিক্স বা ইলেকট্রিক্যাল ফেলিয়ারও হয়েছে, যার কারণে এডিএসবি রিসিভারও কিন্তু কাজ করেনি। তো এই দুটি ওভারঅল আমরা কারণ বুঝতে পারছি যে যেটির কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো তারপরেও যদি ব্ল্যাক বক্সের রিপোর্ট বের হয় আমরা এইটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে সর্বশেষ আমরা যেটা বলবো যে এয়ারপোর্টের যে রানওয়ের শেষ মাথায় এরকম ফিক্সড অবজেক্ট না দিয়ে এটা যদি ওপেন থাকতো বা কোনো নেট জাতীয় কিছু থাকতো, তখন কিন্তু এয়ারক্রাফটটা ল্যান্ড করার পরেও একটা নির্দিষ্ট দূরে যাওয়ার পরে যদিও থামতো, ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশার যেই ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেটিকে নিবানোর চেষ্টা করলেও করতে পারতো, এবং কিছু মানুষকে হয়তো সেভ করা যেত। কিন্তু এখানে যেহেতু ওয়ালে হিট করেছে সেজন্য পুরো এয়ারক্রাফট একবারে দুমড়ে মুচড়ে গেছে। তার মানে আমরা ওভারঅল যেই আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে যে এখনকার যে রানওয়েগুলো আছে এগুলোর এন্ডে কোনো এরকম ফিক্সড অবজেক্ট যাতে না থাকে, যাতে কোনো কারণে এয়ারক্রাফট যদি ওভার এক্সিড হয়ে যায় বা রানওয়ে পার হয়ে যায়, যাতে সেই নেট বা কোনো ধরনের তার কাটাতে যাতে আটকে যায়, মানে এরকম ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট যাতে না হয়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনারা পুরো আলোচনাটা বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা 10,000 সাবস্ক্রাইব করে ফেলেছেন। আমি অবশ্যই আপনাদেরকে নতুন একটি ফ্লাইট রিভিউ ব্লগ উপহার দিব, সেটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং। আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায়না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দিব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন।